বলা হয় যারা দেশের জন্য লড়াই করে তারা সবসময়ই বিশ্বের চোখের আড়ালে থাকে, কিন্তু তাদের কাঁধে থাকা দায়িত্ব, তাদের সিদ্ধান্ত আর তাদের যুদ্ধ সবকিছুই এই দুনিয়ার চেয়েও বড় হয়ে দাঁড়ায়। আসল নায়ক তারা নয় যাদের আমরা পর্দায় দেখতে পাই, আসল নায়ক তারা যাদের বিজয় যেমন গোপনে থাকে, তেমনি তাদের মৃত্যুও গোপনে হয়ে যায়। আজকের গল্পটা ঠিক এমনই এক দুর্ধর্ষ যোদ্ধার, যে নিজের নামের জন্য নয়, নিজের কাজের জন্য পরিচিত। যখন ষড়যন্ত্র হয় ভয়ঙ্কর গভীর, যখন শত্রু নিজের রূপ বদলে ফেলে, যখন বিশ্বাসী হয়ে ওঠে সবচেয়ে বড় অস্ত্র, আবার একই সঙ্গে সবচেয়ে ভয়ঙ্কর বিপদ, তখন একটাই মিশন বাকি থাকে, যে কোনো মূল্যে দেশকে বাঁচানো। তো বন্ধুরা, তাহলে আর কথা না বাড়িয়ে রণবীর সিং এর ধুরন্ধর মুভির মূল গল্পে চলে যাই। গল্পের শুরুটা হয় কান্থার হাইজ্যাকের ঘটনা দিয়ে, যেখানে কয়েকজন সন্ত্রাসী আমাদের ভারতের একটি বিমান কান্থারে হাইজ্যাক করে নেয়। ঠিক তখনই আমরা দেখতে পাই অজয় সানিয়ালকে, যিনি সেই সন্ত্রাসীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। যখন সন্ত্রাসীদের সঙ্গে আলোচনা করা হয়, তখন তারা তাদের কিছু দাবি তুলে ধরে, যেমন ৩ জন সন্ত্রাসীকে জেল থেকে মুক্তি দিতে হবে আর সঙ্গে প্রচুর পরিমাণে টাকা দিতে হবে। এই দাবিগুলো ভারত সরকার মেনে নেয়, কিন্তু এসব দেখে অজয় সানিয়ালের একদমই ভালো লাগেনি। অনেকেরই মত ছিল কমান্ডো পাঠিয়ে সরাসরি হামলা চালানো উচিত ছিল, কিন্তু সেই বিমানের ভেতরে ১৬০ জন যাত্রী ছিল যাদের প্রাণ গুরুতর ঝুঁকির মধ্যে পড়তে পারত, তাই এমন কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু এই সন্ত্রাসীদের মোকাবেলা করার জন্য অজয় একটি দারুণ পরিকল্পনা তৈরি করেন। সেই পরিকল্পনার নাম তিনি রাখেন ধুরন্ধর। ধুরন্ধর এমন একটি প্রজেক্ট ছিল যা বহু বছর ধরে চলতে পারত। এর সবচেয়ে বড় সুবিধা ছিল পাকিস্তান থেকে যত ধরনের কার্যকলাপ হতো সবকিছু আগেভাগেই জানা যেত, ফলে ভবিষ্যতে ভারতের উপর আর কোনো হামলা চালানো সম্ভব হতো না। কিন্তু সরকার এই প্রজেক্টটি বাতিল করে দেয়। এতে অজয় ভীষণ হতাশ হয়ে পড়েন, কারণ এটি ছিল তার ড্রিম প্রজেক্ট। এরপর গল্প সরাসরি চলে যায় ২০০১ সালে। সেখানে আমরা দেখি ২০০১ সালে সংসদ ভবনে এক ভয়াবহ হামলা হয়, যেখানে বহু মানুষ প্রাণ হারান। এই ঘটনা অজয় সানিয়ালকে ভীষণভাবে নাড়া দেয়। তিনি আবারও ধুরন্ধর প্রজেক্টের প্রস্তাব সরকারের কাছে তুলে ধরেন। সরকারও লক্ষ্য করছিল যে দেশে হামলার ঘটনা দিন দিন বাড়ছে, আর এভাবে চলতে থাকলে দেশের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তখন তারা অজয়ের কথা গুরুত্বের সঙ্গে শোনে এবং ধুরন্ধর প্রজেক্টটি ভালোভাবে বুঝে নেয়। আসলে অজয় অনেক আগেই এই প্ল্যান তৈরি করে রেখেছিলেন, যার কারণে এর ব্যর্থ হওয়ার সম্ভাবনা ছিল খুবই কম। যদিও ঝুঁকি অনেক ছিল, তবে এটি ছিল একটি দীর্ঘমেয়াদী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ অপারেশন। এরপর আমরা হামজা নামে এক যুবককে দেখতে পাই। জানা যায় ধুরন্ধরের জন্য অজয় হামজাকেই বেছে নিয়েছেন। এবার হামজাকে পাকিস্তানে পাঠাতে হবে, তবে এই কাজটা খুব গোপন পরিকল্পনার মাধ্যমে করতে হতো, না হলে যে কোনো সময় সে ধরা পড়ে যেতে পারত। তাই তাকে আফগানিস্তানের পথ দিয়ে এক বেলুচ পরিচয়ে পাঠানো হয়। অবশেষে আফগানিস্তান হয়ে হামজা পাকিস্তানের করাচিতে পৌঁছে যায়। সেখানে আমরা লিয়ারি নামে একটি এলাকা দেখতে পাই। লিয়ারিতে অনেকগুলো গ্যাং সক্রিয় থাকে। বলা হয় যে ব্যক্তি লিয়ারিকে নিয়ন্ত্রণ করতে পারে সে পুরো করাচিকেই নিয়ন্ত্রণ করতে পারে। লিয়ারিতে এক ব্যক্তির একটি হোটেল রয়েছে, যিনি বহু বছর ধরেই ভারতের একজন এজেন্ট। আমাদের নায়ক হামজা সেই ব্যক্তির সঙ্গেই দেখা করতে সেখানে পৌঁছে যায়। হামজা ওই হোটেলের মালিক উসমানের সঙ্গে দেখা করে, যিনি ভারতের এজেন্ট। উসমান ভাই হামজাকে ১ বছরের জন্য তার হোটেলে কাজের লোক হিসাবে রাখেন। এই সময়ে উসমান ভাই তাকে সবকিছু শেখাতে থাকেন। তিনি বলেন তার নিজের প্রথম অপারেশন পেতে ৬ বছর লেগেছিল। এই ৬ বছর তিনি শুধু চা বিক্রি করেছিলেন। এরপর উসমান ভাই হামজাকে লিয়ারির গ্যাংগুলোর ব্যাপারে জানান। তিনি বলেন লিয়ারির গ্যাংগুলো কৌম বা গোত্রের ভিত্তিতে বিভক্ত। তুমি যেহেতু বেলুচ, তাই তুমি রহমান ডাকাতের গ্যাংয়ে ঢুকতে পারো, কারণ রহমান ডাকাতের আসল নামই হলো রহমান বেলুচ। লিয়ারিতে আরেকটি গ্যাং আছে যেটা চালায় বাবু ডাকাত আর আরশাদ পাপ্পু। কিন্তু হামজার একটা বিষয় বুঝতে কষ্ট হচ্ছিল, রহমান ডাকাত আর বাবু ডাকাত দুজনের নামের সঙ্গে যখন ডাকাত আছে, তাহলে তারা একসঙ্গে কেন নয়? তখন উসমান ভাই তাকে ভয়ঙ্কর কথা জানান। লোকজনের বিশ্বাস, বাবু ডাকাতের মতে রহমান ডাকাত তার অবৈধ সন্তান। আর যখন এই কথা রহমান ডাকাত জানতে পারে, তখন সে নিজের মাকেই খুন করে। এখান থেকে বোঝা যায় রহমান ডাকাত কতটা ভয়ঙ্কর ও নির্মম মানুষ। উসমান ভাই স্পষ্ট করে বলেন হামজাকে রহমান ডাকাত ওরফে রহমান বেলুচের গ্যাংতেই ঢুকতে হবে, আর বাবু ডাকাত ও আরশাদ পাপ্পুর গ্যাং থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে।
এখন প্রশ্ন ছিল হামজা কিভাবে রহমান ডাকাতের গ্যাংয়ে ঢুকবে। তখন জানা যায় বাবু ডাকাত ও আরশাদ পাপ্পুর লোকজন রহমান ডাকাতের বড় ছেলের উপর হামলা চালাতে যাচ্ছে। আর যদি হামলার সময় হামজা রহমান ডাকাতের সেই বড় ছেলেকে বাঁচাতে পারে, তাহলে সে সহজেই রহমান ডাকাতের গ্যাংয়ে ঢুকে পড়তে পারবে। এই কাজটা ছিল ভীষণ ঝুঁকিপূর্ণ, তবুও হামজা রাজি হয়ে যায়। আর যখন রহমান ডাকাতের দুই ছেলে একটি বিয়ের অনুষ্ঠানে পৌঁছায়, ঠিক সেই সময় হঠাৎ করেই সেই বিয়ের অনুষ্ঠানের লোকজনের উপর হামলা হয়ে যায়। এই হামলাটি চালায় বাবু ডাকাত আর আরশাদ পাপ্পুর লোকজন। সুযোগ বুঝে হামজাও সেখানে পৌঁছে যায় এবং দুই ভাইকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় হামজা রহমান ডাকাতের বড় ছেলেকে বাঁচাতে পারে না, তবে সে রহমানের ছোট ছেলেটিকে বাঁচাতে সক্ষম হয়। বড় ছেলেটিকে হামজা হাসপাতালে নিয়ে গিয়েছিল, কিন্তু সেখানে সে মারা যায়। কিছুক্ষণ পরেই সেখানে এসে পৌঁছায় রহমান ডাকাত, ভয়ঙ্কর ও নির্মম এক মানুষ। কিন্তু নিজের ছেলের মৃত্যুর পর সে ভীষণ ভেঙে পড়ে, একই সঙ্গে প্রচন্ড রাগে ফুঁসতে থাকে। রহমানের ছোট ছেলে তাকে জানিয়ে দেয় যে হামজা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাদের বাঁচিয়েছে। এটা দেখে রহমান হামজাকে 1 লাখ টাকা পুরস্কার দিতে চায়, কিন্তু হামজা সেই টাকা নিতে অস্বীকার করে। সে রহমানকে বলে, আপনি একজন বেলুচ আর আপনি বেলুচ জাতির জন্য অনেক কিছু করেছেন। হামজা নিজের পরিচয়ও দেয়, সে যে কিভাবে এখানে এসেছে সব বলে। সে বলে সেও একজন বেলুচ এবং তার পূর্ণ বিশ্বাস আছে একদিন রহমান বেলুচ মানুষদের স্বাধীনতা এনে দেবে, কারণ বেলুচদের কাছে সে ভগবানের মতো। কিন্তু রহমানের ভেতরে তখন প্রতিশোধের আগুন জ্বলছিল। সে নিশ্চিত ছিল এই হামলাটি বাবু ডাকাত আর আরশাদ পাপ্পুই করিয়েছে। সে সেই মুহূর্তেই প্রতিশোধ নিতে চায়। ঠিক সেই সময় সেখানে এসে পৌঁছায় এমএলএ জামিল। সে এসে রহমানের পায়ে ধরে অনুরোধ করতে থাকে এখন যেন কোনো বড় পদক্ষেপ না নেয়, কারণ এতে আসন্ন নির্বাচনে খুব খারাপ প্রভাব পড়বে। জামিল বলে নির্বাচন খুব কাছেই, একবার যদি নির্বাচনে জিতে যাই তারপর সমস্ত ক্ষমতা আমাদের হাতে থাকবে। এরপর তুমি যা খুশি করো, কেউ আর তোমাকে আটকাতে পারবে না। এদিকে হামজা ইতিমধ্যে রহমান ডাকাতের গ্যাংয়ে পুরোপুরি ঢুকে পড়েছে। সে তাদের সঙ্গে থাকতে শুরু করে এবং তাদের কাজকর্ম সামলাতে থাকে। রহমানের চাচাতো ভাই উজাইর, যার উপর রহমান খুব ভরসা করে, সেও এখন হামজার উপর বিশ্বাস করতে শুরু করে। আরেকজন ছিল দাগা, ভীষণ ভয়ঙ্কর লোক। ছেলের মৃত্যুর পর রহমান ভীষণ দুঃখে ডুবে থাকে। সে বুঝতে পারছিল না নির্বাচনের জন্য অপেক্ষা করবে নাকি এখনই ছেলের বদলা নেবে। সে সবার মতামত নিতে থাকে। কেউ কেউ বলে নির্বাচনের পর বদলা নেওয়াই ভালো, কারণ ফান্ডিং সেখান থেকেই আসে। কিন্তু যখন হামজার মতামত জানতে চাওয়া হয়, হামজা বলে তার মত আলাদা। সে বলে লিয়ারি দুভাগে ভাগ হয়ে আছে। যদি এখনই বাবু ডাকাতকে মেরে ফেলা হয়, তাহলে সাধারণ মানুষ পুরোপুরি আমাদের পক্ষে চলে আসবে আর সব ভোটও আমাদের দিকেই আসবে। আর বদলার কথা হলে বদলা এতদিন ফেলে রাখা উচিত নয়। শেষমেশ রহমান ডাকাত হামজার কথাই মেনে নেয়। এরপর তারা বাবু ডাকাতের লোকজনকে খুঁজতে শুরু করে। যেখানে যেখানে তার লোকজন পাওয়া যায়, রহমানের লোকেরা সবাইকে নির্মমভাবে মারধর করতে থাকে। অবশেষে হামজা আর উজাইর বাবু ডাকাতকে খুঁজে পায়, তাকে ধাওয়া করে ধরে ফেলে। এরপর সেখানে এসে পৌঁছায় রহমান ডাকাত এবং সে বাবু ডাকাতকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করে। বাবু ডাকাত তখন রহমানের কাছে প্রাণ ভিক্ষা চাইছিল, কিন্তু রহমান কোনো দয়া দেখায়নি। তার একটাই কথা ছিল, তুই আমার সন্তানের প্রাণ নিতে পারিস না। এইভাবেই রহমান নিজের সিদ্ধান্ত কার্যকর করে। নির্বাচনের উপর এই ঘটনার তেমন কোনো প্রভাব পড়েনি, আর হামজা এখন তাদের আরো বেশি ঘনিষ্ঠ হয়ে গেছে। গ্যাংয়ের ভেতরে যা কিছু ঘটছে সব এখন হামজা জানে। সরাসরি বলা যায় তারা এখন হামজার উপর পুরোপুরি ভরসা করতে শুরু করে। উজাইর আর হামজা খুব ভালো বন্ধু হয়ে যায়। এরপর নির্বাচনের ফলাফলও প্রকাশ পায়। দেখা যায় জামিল 3 লাখ ভোটে জয়ী হয়েছে। এই উপলক্ষে বড়সড় উদযাপন চলছিল। কিছুক্ষণ পরে সেখানে রহমান ডাকাত এসে উপস্থিত হয়। তাকে দেখেই জামিল বুঝে যায় এই জয়ের পেছনে পুরোপুরি রহমান ডাকাতের হাত রয়েছে, কারণ সাধারণ মানুষ রহমানকে খুব ভালোবাসে এবং তার কথাই মানে। এখানেই আমরা জামিলের মেয়ে আলিনাকে দেখতে পাই, যে ডাক্তারি পড়াশোনা করছে। এই জায়গাতেই হামজা প্রথমবার আলিনাকে দেখে, আর প্রথম দেখাতেই দুজনেই একে অপরকে পছন্দ করে ফেলে। এখানেই রহমান ডাকাতের সঙ্গে দেখা হয় খানানি ব্রাদার্সের, যারা খুব প্রভাবশালী ও ধনী ব্যবসায়ী। তারা রহমানকে বলে
তারা জানে যে পুরো লিয়ারি এখন তার নিয়ন্ত্রণে। যদি তারা এখানে ব্যবসা শুরু করে তাহলে রহমানেরও বিশাল লাভ হবে। তারা আরো চায় রহমান যেন নিজের একটা আলাদা রাজনৈতিক দল গঠন করে, যাতে তার রাজনৈতিক ক্ষমতা চিরকাল টিকে থাকে। যেহেতু খানানি ব্রাদার্স ভীষণ ধনী, তাই রহমানের তাদের সঙ্গে দেখা করতেই হয়। কিন্তু এই মুহূর্তে হামজার লক্ষ্য ছিল আলিনার সঙ্গে দেখা করা। তাই সে একটি পার্টিতে যায় এবং সেখানে পুলিশ দিয়ে রেড করায়। এতে আলিনাকে পালাতে হয়। হামজা নিজেই তার গাড়ি নষ্ট করে রেখেছিল, তাই সে আলিনাকে লিফট দেয়। পুলিশ সবাইকে ধাওয়া করছিল, কিন্তু হামজা নিজের সাহসিকতা দেখিয়ে তাকে অনেক দূরে নিরাপদে পৌঁছে দেয়। এই ঘটনায় তাদের বন্ধুত্ব আরো গভীর হয়। দুজনেই একে অপরকে পছন্দ করতে শুরু করে। কিছুদিন পর রহমান ডাকাত খানানি ব্রাদার্সের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু সেখানে গিয়ে রহমানের দেখা হয় আইএসআই প্রধান মেজর ইকবালের সঙ্গে, যে যে কোনো মূল্যে ভারতকে ধ্বংস করতে চায়। মেজর ইকবাল একটি বিশাল ডিল নিয়ে এসেছিল। সে বলে তার প্রচুর অস্ত্র দরকার, বদলে সে যত খুশি টাকা দিতে রাজি। একটাই শর্ত, অস্ত্রগুলোর উপর আমেরিকান বা রাশিয়ান সাইন থাকতে হবে, যাতে কোনো সমস্যা হলে পাকিস্তান সরাসরি দায়ী না হয়। মেজর ইকবাল ভালোভাবেই জানতো এই কাজ রহমান ডাকাত একা করতে পারবে না, কারণ রহমানের গ্যাং মূলত নকল অস্ত্র বানায়। আসল অস্ত্র আসবে বেলুচদের কাছ থেকে। কিন্তু বেলুচ আর আইএসআই এর সম্পর্ক খুবই খারাপ, প্রায়ই তাদের মধ্যে সংঘর্ষ হয়, বহু লোক মারা যায়। তাই মেজর ইকবাল চায় রহমানই যেন বেলুচদের সঙ্গে এই ডিল করে, কারণ রহমান যদি অস্ত্র চায় তবে বেলুচরা সবকিছু উজাড় করে দেবে। কিন্তু রহমান নিজে একজন বেলুচ হয়, সে নিজের জাতিকে ধোঁকা দিতে চায় না। তবুও করাচির উপর শাসন কায়েম করার লোভ তাকে নাড়িয়ে দেয়। সে ভাবে রাজত্ব পেতে হলে নিজের লোকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতেই হবে। এদিকে এমএলএ জামিল জানতে পারে রহমান ডাকাত নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছে। যদি তা সত্যি হয় তাহলে জামিলের হাত থেকে ক্ষমতা চলে যাবে। তাই সে ভাবে একটা দৈত্যকে মারতে হলে আরেকটা দানব দরকার। সেই দানবের নাম ছিল এসপি চৌধুরী আসলাম। সে 7 বছর ধরে সাসপেন্ড ছিল। তাকে সাসপেন্ড করেছিল স্বয়ং জামিলি, আর এখন আবার জামিলি তাকে ফিরিয়ে আনছে। এসপি আসলাম ছিল ভয়ানক, নিষ্ঠুর, নির্দয় ও বিপজ্জনক মানুষ। সে কাউকে ভয় পায় না। অন্যদিকে রহমান ডাকাত বেলুচিস্তানে পৌঁছায় অস্ত্রের ডিল করতে। সেখানে তার ভীষণ সম্মানের সঙ্গে অভ্যর্থনা করা হয়। রহমান যখন অস্ত্রের কথা বলে তারা খুব খুশি হয়ে রাজি হয়ে যায়। সিদ্ধান্ত হয় জুমার আশেপাশে সমস্ত অস্ত্র হস্তান্তর করা হবে, আর মেজর ইকবালের লোকজন 3 অক্টোবরের আশেপাশে ভারতে হামলা চালাবে। এই সময় এসপি চৌধুরী আসলাম জামিলের কাছে গিয়ে বলে, তুমি আমাকে যে কাজ দিয়েছো সেটা খুব কঠিন, পুরো লিয়ারি পরিষ্কার করতে হবে। কিন্তু এটা সহজ নয়, কারণ লিয়ারির সব পুলিশই রহমান ডাকাতের নিয়ন্ত্রণে। রহমান যদি বলেও দেয় প্রাণ দাও, তারা বিনা দ্বিধায় প্রাণ দেবে। তাই যদি আমি সেখানে যাই তাহলে আমার আলাদা একটা স্পেশাল টাস্ক ফোর্স দরকার, যার ঘাঁটি কোথায় কেউ জানবে না, এমনকি তুমি পর্যন্তও না। আমি কি করছি সে খবরও কেউ পাবে না, তবেই আমি পুরো লিয়ারি পরিষ্কার করতে পারবো। জামিলাতে রাজি হয়ে যায়। অন্যদিকে অজয় সানিয়ালের কাছেও একের পর এক খবর পৌঁছাচ্ছিল। খবরটি অজয় সানিয়ালের কাছে পৌঁছে যায়। বিষয়টা ছিল এমন, খানানি ব্রাদার্সের কাছে নকল নোট ছাপানোর প্লেট এসে পৌঁছেছে। এখন তারা 500 আর 1000 টাকার নকল নোট ছাপাতে পারবে। এই প্লেট তারা দুবাই থেকে পেয়েছে। আর ভয়ঙ্কর ব্যাপার হলো, ভারতেরই কিছু মন্ত্রী এই প্লেট গোপনে খানানি ব্রাদার্সের কাছে বিক্রি করেছে। এছাড়াও 3 অক্টোবরের হামলার বিষয়েও তাদের কাছে সম্পূর্ণ তথ্য ছিল। এই হামলাটি সমুদ্রপথে নৌকার মাধ্যমে হওয়ার কথা ছিল এবং হামলাকারীরা হয় গুজরাট নয়তো পাঞ্জাব অথবা মুম্বাইয়ের দিকে ঢোকার পরিকল্পনা করেছিল। এরপর আমরা দেখি হামজা আর উজাইর মেজর ইকবালের কাছে অস্ত্র পৌঁছে দিতে যায়। তাদের সঙ্গে রহমান ডাকাতেরও যাওয়ার কথা ছিল। কিন্তু ঠিক তখনই রহমানের ছেলের হঠাৎ তীব্র পেট ব্যথা শুরু হয়ে যায়। তাই রহমান তার স্ত্রী সহ ছেলেকে নিয়ে হাসপাতালে চলে যায়। অন্যদিকে হামজা আর উজাইর মেজর ইকবালের কাছে পৌঁছে অস্ত্র হস্তান্তর করে। অস্ত্র ডেলিভারির সময় মেজর ইকবাল হামজাকে বলে, 3 অক্টোবর ভারতে একটি বড় হামলার পরিকল্পনা ছিল, কিন্তু সেই হামলার খবর ভারত আগেই পেয়ে গেছে। শুধু তাই নয়, সেই খবর দিয়েছে যে গুপ্তচর, সেই লোকটার পরিচয়ও তারা জেনে গেছে। এরপর সেই গুপ্তচরকে মেজর ইকবাল নির্মমভাবে নির্যাতন করে হত্যা করে। এই সব কিছু নিজের চোখে দেখে হামজা, কিন্তু সে তখন কিছুই করতে পারে না।
এদিকে রহমান ডাকাত তার স্ত্রী ও ছেলেকে নিয়ে হাসপাতালে যাচ্ছিল। ঠিক সেই সময় পথের মাঝখানে তার উপরে হামলা হয়। এই হামলা চালায় আর কেউ নয়, এসপি চৌধুরী আসলাম। সে আগে থেকেই ওত পেতে বসেছিল, কখন রহমান একা হবে সেই সুযোগের অপেক্ষায়। এই সুযোগে সে রহমানের উপর আক্রমণ চালায়। চারপাশের সবাই মারা যায়। শেষ পর্যন্ত রহমান তার স্ত্রী আর সন্তানের সঙ্গে একা দাঁড়িয়ে থাকে। যদি সে আত্মসমর্পণ না করত তাহলে তার পুরো পরিবারকে মেরে ফেলা হতো। তাই বাধ্য হয়ে রহমান আত্মসমর্পণ করে। আত্মসমর্পণের পর এসপি আসলাম রহমানকে ভয়ঙ্করভাবে মারধর করে। এই খবর দ্রুত হামজা আর উজাইরের কাছে পৌঁছে যায়। তারা বুঝে যায় এসপি আসলাম রহমানকে এনকাউন্টার করে মেরে ফেলবে। এখন যে কোনো মূল্যে রহমানকে বাঁচাতে হবে। তখন হামজা জানতে পারে রহমানের বাড়িরই একজন লোক তার ছেলেকে সেই ঔষধ খাইয়েছিল, যার কারণে তার পেট ব্যথা হয়েছিল। সেই লোকটি 40 বছর ধরে তাদের সঙ্গে কাজ করছিল, কিন্তু কিছু টাকার লোভে সে বিশ্বাসঘাতকতা করে। হামজা তাকে ভয়ঙ্করভাবে মারধর করে সব কথা বের করে আনে। যদিও সে সবকিছু জানতো না, তবে লিয়ারির টাস্ক ফোর্সের অফিস কোথায় আসে সেটা সে জানতো। হামজা আর উজাইর পুরো গ্যাং নিয়ে সেখানে হামলা চালায়। তারা টাস্ক ফোর্সের সমস্ত লোককে উল্টো করে ঝুলিয়ে দেয়। সেই ভিডিওটি হামজা এসপি আসলামের কাছে পাঠিয়ে দেয়। এই দৃশ্য দেখে শেষ পর্যন্ত এসপি আসলাম বাধ্য হয় রহমান ডাকাতকে ছেড়ে দিতে। রহমান ডাকাত তখন প্রায় মরেই যাচ্ছিল। এসপি আসলাম তাকে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু ঠিক সময়ে হামজার জন্য সে বেঁচে যায়। কিছুদিন সবকিছু স্বাভাবিক থাকে, কিন্তু হঠাৎই আমরা জানতে পারি 2009 সালে 26/11 তারিখে তাজ হোটেলে ভয়ঙ্কর হামলা হয়। এই হামলা করিয়েছিল মেজর ইকবাল। হামলার পর সব জঙ্গিরা এক জায়গায় জড়ো হয়ে উল্লাস করছিল, যেন তারা বিশাল কোনো বিজয় অর্জন করেছে। বালুচিস্তান থেকে যে অস্ত্র আনা হয়েছিল সেই অস্ত্র দিয়ে তাজ হোটেলে হামলা চালানো হয়েছিল। এসব দেখে হামজা সম্পূর্ণ ভেঙে পড়ে। সে বুঝতেই পারছিল না এত বড় ঘটনা ঘটে গেল, অথচ সে কিছুই জানতে পারল না। তার রক্ত ফুটছিল, প্রচন্ড রাগ হচ্ছিল, মন চাইছিল সবাইকে একে একে মেরে ফেলতে। কিন্তু উসমান ভাই তাকে শান্ত করেন। তিনি বলেন এখন কিছু করলে চলবে না, ধরা পড়লে এত বছরের পরিশ্রম এক মুহূর্তে শেষ হয়ে যাবে। আবার নতুন করে এজেন্ট তৈরি করা খুব কঠিন। এরপর কয়েকদিন পর দেখা যায় রহমান ডাকাত তার নতুন রাজনৈতিক দল ঘোষণা করে। এটা দেখে জামিল সম্পূর্ণ হতভম্ব হয়ে যায়। সে বুঝে যায় এবার তার রাজনৈতিক অস্তিত্ব শেষ। এখন লিয়ারির উপর রহমান আইনিভাবেই শাসন করবে। জামিল ভয় পেয়ে যায়, কারণ তার হাতে আর কোনো ক্ষমতাই থাকবে না। কিন্তু হামজা জানতো এখন কিভাবে জামিলকে ব্যবহার করতে হবে। সে আলিনার সাহায্য নেয়। আলিনার মাধ্যমে সে জামিলকে নিজের বাড়িতে ডেকে আনে। হামজা জামিলকে বলে, আজ পর্যন্ত তুমি যাদের উপর ভরসা করেছো তারা সবাই এমন মানুষ ছিল যারা রহমানকে মারলেও নিজেরাই শাসন করতে পারত। তোমাকে এবার এমন একজনের উপর ভরসা করতে হবে যে একান্তই তোমার লোক। এইভাবে হামজা জামিলের সঙ্গে হাত মিলিয়ে নেয়। এবার লক্ষ্য একটাই, রহমান ডাকাতকে সম্পূর্ণ ধ্বংস করা। কিন্তু তার আগেই হামজা আর আলিনার বিয়ে দেওয়া হয়, কারণ তারা একসঙ্গে থাকলেও এখনো পর্যন্ত তাদের বিয়ে হয়নি। ধুমধাম করে বিয়ে হয়। সেই বিয়েতে সবাই উপস্থিত ছিল, রহমান ডাকাত, খানানি ব্রাদার্স, এমনকি আইএসআই প্রধান মেজর ইকবালও। সবাই নেশায় ডুবেছিল। এই সুযোগে হামজা তাদের খুব কাছে চলে আসে। তখন মেজর ইকবাল জানায় আগামী বড় টার্গেট হবে 15 আগস্টের আশেপাশে, খুব দ্রুত অস্ত্র লাগবে। রহমান ডাকাত এতে রাজি হয়ে যায়। সবার নেশার সুযোগে হামজা 9 আগস্টের তারিখ ফাইনাল করে, যেদিন অস্ত্র আনা হবে বালুচিস্তান থেকে। এই তথ্য শুধু হামজাই জানতো, রহমান বা উজাইর কেউই জানতো না। যখন হামজা উজাইরকে বলে তখন উজাইর তৎক্ষণাৎ অস্ত্র আনতে বালুচিস্তানে পৌঁছে যায়। অন্যদিকে রহমান ডাকাত একটি ওয়াটার সাপ্লাই পাইপলাইন প্রকল্পের উদ্বোধন করছিল। সেখানে শুধু হামজা আর অল্প কয়েকজন লোক ছিল। অনুষ্ঠান শেষে তারা সবাই গাড়িতে ফিরে আসছিল। গাড়িতে রহমান ডাকাতের সঙ্গে আরো দুজন ছিল। গাড়ি চালাচ্ছিল হামজা। এই সময় আমরা দেখি এসপি আসলাম, হামজা আর জামিল মিলে একটি ভয়ঙ্কর পরিকল্পনা করেছে। তারা ঠিক করে নির্জন জায়গায় নিয়ে গিয়ে রহমান ডাকাতকে মেরে ফেলবে। এই পুরো পরিকল্পনা তৈরি করেছিল হামজাই। গাড়িতে থাকা সবাই ঘুমিয়ে পড়লে হামজা গাড়ি ঘুরিয়ে একটি জঙ্গলের রাস্তা ধরে নিয়ে যায়। অন্যদিকে এসপি আসলাম পুরো বাহিনী নিয়ে প্রস্তুত ছিল, কিন্তু হঠাৎ রহমানের সন্দেহ হয় হামজা ভুল পথে যাচ্ছে। গাড়ির ভেতরেই ভয়ঙ্কর মারামারি শুরু হয়। তখন হামজা বুঝতে পারে আর দূরে নিয়ে যাওয়া সম্ভব নয়। সে ইচ্ছাকৃত গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে দেয়।
দুর্ঘটনার পর হামজা সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। সুযোগ বুঝে এসপি আসলামের দল হামলা চালায়, গুলি চলতে থাকে। সুযোগ পেয়ে রহমানও পালায়। হামজার সঙ্গে রহমানের এক লোকের মারামারি হয়, হামজা তাকে নির্মমভাবে মেরে ফেলে। অন্যদিকে এসপি আসলামের সঙ্গে রহমানের ভয়ঙ্কর লড়াই চলছিল। ঠিক সেই সময় হামজা পৌঁছে যায়। হামজা নির্মমভাবে রহমানকে মারধর করে। এরপর এসপি আসলাম রহমানের গলায় গুলি করে। প্রচুর রক্ত ঝরতে থাকে, কিন্তু সে মরেনি, কারণ পরিকল্পনা অনুযায়ী তাকে মরতে দেওয়া হবে না। অর্ধমৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে, যাতে হাসপাতালে পৌঁছেই তার মৃত্যু হয়। ঠিক সেটাই হয়। হামজা রহমানকে অটোতে করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছানোর পর রহমান ডাকাত মারা যায়। পরে উজাইর এসে কান্নায় ভেঙে পড়ে। অটোওয়ালা সাক্ষ্য দেয়, হামজা শেষ পর্যন্ত তাকে বাঁচানোর চেষ্টা করেছিল, তাই কেউই হামজার উপর সন্দেহ করতে পারে না। রহমানের মৃত্যুর ঘটনা মিডিয়াতে ছড়িয়ে গেলে সেটা আবার দেখে নেয় মেজর ইকবাল। এটা দেখে সে অনেকটাই আপসেট হয়, কারণ 15 তারিখের তাদের একটা প্ল্যান ক্যান্সেল হয়ে গেল। এই নিউজটা দেখে আবার খুশি হয় আলম। অনেক টেনশন করে অপেক্ষা করতে থাকে আলিনা। এরপর খুবই খারাপ অবস্থায় ঘরে ফিরে আসে হামজা। হামজা ঘরে ফিরেই আলিনাকে জানায় তার খুব খিদে পেয়েছে। আলিনা তখন নিজ হাতেই হামজাকে খাইয়ে দেয়। এর কিছুক্ষণ পরই আলিনা ঘুমিয়ে যায়। এর পরপরই নিজের ডায়েরিটা নিয়ে বসে হামজা। তখন জানা যায় অপারেশন ধুরন্ধর নিয়ে। এরপর দৃশ্য বদলে যায় 2002 সালে। সেখানে আমরা দেখি অজয় সানিয়ালকে। 2002 সালের দিকেই ধুরন্ধর প্রজেক্ট সক্রিয় হয় এবং হামজাকে সেই প্রজেক্টের জন্য সম্পূর্ণ ট্রেনিং দিয়ে তৈরি করা হয়। অপারেশন ধুরন্ধর এমন একটি প্রজেক্ট যেটা পাকিস্তানের পুরো একটা গ্যাংয়ের সাথে জড়িত থাকবে। যে কাজও করবে সেও হবে ক্রিমিনাল হয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো লিক করতে হবে। এতে যদি মৃত্যু হয়ে যায় তাও হাসি মুখে বরণ করতে হবে। আর এই কাজগুলো করা হবে মৃত্যু পথযাত্রী মানে ফাঁসির আসামিদের দিয়ে, কারণ এখানে তো তাদের হারানোর কিছুই নেই। আর এমনই একজন হচ্ছে হামজা। ওর আসল নাম হচ্ছে জাসকিরত সিং রাঙ্গি। অপারেশন ধুরন্ধর সম্পর্কে জানানোর পরে এবং হামজার আসল পরিচয় উপস্থাপন করার পরই কাহিনী আবার বর্তমানে চলে আসে। তখন দেখা যায় হামজা তার ডায়েরি থেকে রহমান ডাকাতের নামটা কেটে দেয়। তখন দেখা যায় এই ডায়েরিতে আরো অনেকের নাম রয়েছে। এদের সবাইকে শেষ করার পরই অপারেশন ধুরন্ধর শেষ করতে হবে হামজাকে। মুভির শেষে জাসকিরত সিং রাঙ্গি থেকে হামজা হয়ে ওঠার কাহিনীটা এখানে দেখানো হয়। সেই সাথে এই মুভির সেকেন্ড পার্ট কবে আসবে সেটাও উল্লেখ করা হয়। অর্থাৎ এই মুভির কাহিনী শেষ হয়নি, সেকেন্ড পার্ট রিলিজ হওয়ার পর পুরো কাহিনী ভালোভাবে হয়তো দেখা যাবে। তো বন্ধুরা, সেকেন্ড পার্ট রিলিজ না হওয়া পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে পরবর্তী ঘটনা জানার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।